Assalamu alaikum everyone. I hope you all are doing fine. Alhamdulillah, আমার পডকাস্টের সেকেন্ড গেস্ট হচ্ছে ডক্টর সাবরিনা। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম আপু, হাউ আর ইউ? ওয়ালাইকুম সালাম, I'm all right. Thank you. আপু আপনার পুরো নামটা জানতে চাই আমি। সাবরিনা হুসেইন মিষ্টি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মিষ্টি, বিউটিফুল। আপু, হাউ ইজ ইউর হেলথ? আপনার শরীর কেমন? হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ, I'm doing fine. আপনার কেমন লাগছে শাড়িটা পরে আজকে? ইটস ফ্রম কে ড্রপ। হ্যাঁ, এটা মানে খুব পরার পর খুব এলিগেন্ট লাগছে, নিজের কাছে নিজেকে আমি খুব ভালো ফিল করছি, খুব সুন্দর। ইউজুয়ালি আই ডোন্ট গো ফর দিস কালার, কিন্তু আজকে আমার মনে হচ্ছে যে সুন্দর ভালো লাগছে। লাগছে। হ্যাঁ আচ্ছা আপু, আপু আপনার কিছু কিছু কথা আপনাকে জিজ্ঞেস করব। সেটা হচ্ছে আপনার মানে হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড? হোয়াট ইউ লাভ টু ইট? সুশি, ও ওয়াও, শুটকি ভর্তা, তারপর হচ্ছে যে কদবেল ভর্তা, কাঁচা আমের ভর্তা। ও ওয়াও, ওকে আপু, ওকে আপু। আপু, অ্যাজ উই অল নো, লাইক আলহামদুলিল্লাহ, ইউর এ ডক্টর, ইউর এ ফিজিশিয়ান। আপু কোথায় বসছেন বা কোথায় কাজ করা হচ্ছে? আমি তো কার্ডিয়াক সার্জন, জি আপু, জি। তো আমি এখন চেম্বার করি হচ্ছে লাইফ কেয়ার হসপিটাল এন্ড হচ্ছে পুলিশ প্লাজার পেছনে, ওখানে আমার একটা প্রাইভেট চেম্বার আছে। আর অপারেশনও করি যেখানে যখন পেশেন্ট ভর্তি হয়। মাশাআল্লাহ, অনেক বড় লাইন থেকে মনে হয়। না, সার্জনদের কাছে কিন্তু কার্ডিয়াক সার্জারি পেশেন্ট কিন্তু অত বেশি না, যেমন কার্ডিওলজিস্টের কাছে পেশেন্ট অনেক বেশি, কিন্তু সার্জারি তো সকলের লাগে না। তো সেক্ষেত্রে কার্ডিয়াক সার্জনদের কাছে অত বেশি ভিড় না, আমাদের কিন্তু প্রচুর সময় দিতে হয় ফর ওয়ান পেশেন্ট। জি আপু, জি মাশাআল্লাহ, আপনি অনেক সময় দেন। আজকাল কিন্তু এটাই কমপ্লেইন যে ডক্টর সময় দিতে চায় না, কথা শুনে না আমার, মানে কি জানি খালি চোখ দিয়ে দেখে বলে আচ্ছা যাও, এতগুলো লিস্ট ধরায় দেয় পরীক্ষার। আপনি এই জায়গায় কিছু বলতে চান? আমি বলতে চাই যে আমি মানে যেটা শিখেছি আমার স্যারদের কাছে এবং আই অলওয়েজ ফলো দ্যাট, সেটা হচ্ছে যে আমি সবসময় পেশেন্টকে মানে ফিজিক্যালি এক্সামিন করি, মানে জেনারেল এক্সামিনেশন। একটা কমপ্লেন নিয়ে আসলে শুধু সেটাতে ফোকাস না করে আমাদের যে মানে ইউ নো দ্যাট যে পুরাটাই আমি এক্সামিন করি, ভাইটাল সাইন্স এন্ড এভরিথিং এভরিথিং। তো কারণ একটার সাথে একটা কিন্তু ইন্টার রিলেটেড। জি 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 জি। তো করে আমি সেই অনুযায়ী আমি কিন্তু ইনভেস্টিগেশন একটু কমই দেই। আচ্ছা। এবং আমি কখনো এটা ইম্পোজ করি না যে এটা করতে হবে ফ্রম দিস ল্যাব। হ্যাঁ, মানে ইউ আর নেভার লাইক বায়াস করেন না কাউকে? আলহামদুলিল্লাহ, কখনোই না। আমি সবসময় বলি যে এনি অথেন্টিক ল্যাব, জি জি, হ্যাঁ, সেখান থেকে টেস্ট রিপোর্টস করে নিয়ে আসেন। আপু আপনার কমিউনিটি মেডিসিন কেমন লাগতো? কমিউনিটি মেডিসিন আমার কাছে খুব অসহ্য লাগতো। তাই? ফরেনসিক মেডিসিন ভালো লাগতো? খুব একটা না। ফেভারিট সাবজেক্ট কি ছিল মেডিকেলে? আমার ফিজিওলজি ফেভারিট সাবজেক্ট ছিল। ও মাই গড, এটা আমার খুব ফেভারিট ছিল এবং ফেভারিট থাকার কারণে আমি জ্ঞানন পড়েছি। হ্যাঁ, এবং এই কারণেই আমার এফটিপিএস পার্ট 1 করতে বা মানে তখন আইটিএমের সময় অত ভালো নাম্বার না পেলেও যখন আমি পরবর্তীতে ফার্দার চলতে গেলাম, করে বড় ভাই আপুরা মার্ক দেন না, আমরা ভালোই বলি, আমরা আপু ঠিকই বলি। না, আমি মনে করি যে যারা আইটিএমে ভালো নাম্বার পায় তারা ইউজুয়ালি পড়ে, মানে গাইড পড়ে। কিন্তু তখন আমি কখনো গাইড পড়ি না, আমি গাইডেন এন্ড গ্রে পড়েছি ফিজিওলজি, এবং এইটা আমার জন্য খুব উপকার হয়েছে এফসিপিএস পার্ট 1 পাস করতে। হ্যাঁ, গাইডেন এন্ড জ্ঞানন মানে ফিজিওলজির ক্ষেত্রে এটা। আর বায়োকেমিস্ট্রি আমার এটা ভালো লাগে, মেডিসিন, ফরেনসিক মেডিসিন। আর পরবর্তীতে ক্লিনিক্যালি গিয়ে সবচেয়ে বেশি ফাঁকিবাজি ছিলাম স্কিন। হ্যাঁ, ওখানে অনেক প্লেসমেন্ট ছিল। হ্যাঁ, ডার্মাটোলজি, ওটা আমার খুব ভয় লাগতো। ওই কদিন আমি চরম ফাঁকিবাজি। Why did you choose to be a cardiac surgeon? অ্যাকচুয়ালি আমি হচ্ছে প্রথমে কিন্তু এফসিপিএস পার্ট 1 ওই গাইনিতেই করেছি। করে আমি সোহরাওয়ার্দী হসপিটালে 1 বছর কিন্তু আমি ট্রেনিংও করেছি। কিন্তু হঠাৎ করে আমার মনে হলো যে কার্ডিয়াক সার্জারি ইজ আ চ্যালেঞ্জিং প্রফেশন ফর আ ওম্যান, নট ফর আ ফিমেল ফিজিশিয়ান, অলসো ফর আ মেল ফিজিশিয়ান। কার্ডিয়াক সার্জারি আই ক্যান ডিল উইথ হার্ট। হ্যাঁ, তো আমার হাতের মধ্যে মানুষের একটা ধুকপুকে হৃৎপিণ্ড, মানে এই জিনিসটা একটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তো তখন আমি কিন্তু আবার চেঞ্জ করে আমি আবার কার্ডিয়াক সার্জারিতে চলে গেলাম। এটাই। নাইস নাইস। আপু, কিছু পার্সোনাল কোয়েশ্চেন করব, ইফ ইউ অ্যালাউ মি। আপু, ইউ আর ম্যারিড, রাইট? আলহামদুলিল্লাহ। Yes. So how happy you are?
It's a very difficult question because this is not মানে কেউ একটা করতে পারবে না যে আমি খুব হ্যাপি আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছেন whether happy or unhappy we must say আলহামদুলিল্লাহ আর হচ্ছে যে এটা এখনই বলার সময় নাই যে আমি কিন্তু খুব হ্যাপি আছি এখন কখন ওই মোমেন্টটা কখন আপু যখন আসলে আমরা বলতে পারি যে আচ্ছা আলহামদুলিল্লাহ মাই ম্যারেজ ইজ অল গুড এন্ড আই এম হ্যাপি আসলে ম্যারিড লাইফ এমন একটা ব্যাপার যে ইটস আ জার্নি জি জি এই জার্নিতে কোনো সময় মনে হবে যে আলহামদুলিল্লাহ মানে লাইফ ইজ ভেরি বিউটিফুল জি জি হ্যাঁ আবার কখনো মনে হবে আল্লাহ কেন আমার সাথে এসব হচ্ছে তো ইটস আ জার্নি এবং এটাতে টানা পড়েন থাকবেই আমার মনে হয় যে কেউ এটা বলতে পারবে না যে এখন আমি খুব হ্যাপি beautiful Apu, if I want to know about your children, like how many you have and what are they doing? আচ্ছা আমি আসলে খুব বেশি আমার বাচ্চাদের কথা বলতে চাই না বিকজ আমরা নাম জানতে চাই না আমরা কিছু জানতে চাই না আমরা জাস্ট ছেলে না মেয়ে বাবু বা আছে মেয়ে আছে আলহামদুলিল্লাহ এবং হচ্ছে যে বেশ বড় কারণ আমি হচ্ছে যে মেডিকেল কলেজে যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন হচ্ছে যে আমি হচ্ছে You got married. Oh my I got married. বিয়ে করা is like not a joke. না আমাদের ফ্যামিলিতে তাই হয় এটা হচ্ছে আর হচ্ছে যে তখনই আমি যখন মা হয়ে গেছি তখন থাকে না যে মা হওয়াটা কিন্তু ইজ আ ব্লেসিং ফর আ ওম্যান কিন্তু আমার কাছে তখন মনে হচ্ছিল না কেন মানে আমার কাছে তখন মনে হচ্ছিল যে আমি পড়বো আমি তো এই হব আমি তো সেই হব হ্যাঁ আই ওয়াজ ভেরি অ্যাম্বিশিয়াস এখন বুঝি যে এটা ঠিক না অ্যাম্বিশিয়াস খুব বেশি ক্যারিয়ার ওরিয়েন্টেড এবং খুব বেশি অ্যাম্বিশিয়াস হওয়া ইজ নট গুড রিয়েলি হ্যাঁ অফকোর্স আমি তো অনেক অ্যাম্বিশিয়াস আপু আমি তো অনেক অ্যাম্বিশিয়াস আমি তো অলওয়েজ চিন্তা করি যে আমি কেমনে ডিস্টিংশন পাবো সব সেক্টর অফ মাই লাইফ মানে কিন্তু আমি what suggestion do you give me মানে অ্যাম্বিশিয়াস কেন হবে একটা লাইফে মানে পার হওয়ার পরে অনেকটা পথ আমার মনে হয়েছে যে ফ্যামিলি ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট জি জি আপু ওই ফ্যামিলি ইজ অলসো ভেরি ডেফিনেটলি ফ্যামিলি প্লেজ আ বিগ রোল ইন आवर লাইফ I think যে I have deprived my family because of my career and এটা কিন্তু আপু ডক্টর বা ফিজিশিয়ানদের একটা ভেগ কমপ্লেইন থাকে ভেরি ট্রু আপু এটা হ্যাঁ it's not right always because at the end of the day কিন্তু তারাই সবচেয়ে আপন যখন আমার বিপদ আপদ যাই হবে আল্লাহ মাফ করেন আমার সাথে থাকবে হচ্ছে আমার ফ্যামিলি তো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু গিভ প্রপার টাইম টু ইয়োর ফ্যামিলি জি আপু জি আপু আমি আরেকটু বলবো অতীত নিয়ে এত কথা বলতে চাই না কিন্তু আমি আসলে ওই সাবরিনা বা ওই ডক্টর সাবরিনার ব্যাপারে একটু জানতে চাই যে এখন আমরা যাকে দেখছি লাইক very tough, very smart and very strong. But আপু back few years back আপনি যখন আরেকটা জায়গায় ছিলেন তখন ওই জায়গাটায় আপু can we just have 2-3 glimpse of that life? মানে like কোনো horrifying কিছু বা I know that wasn't fine. কোনো ভালো আরাম কিছু ছিল না, definitely না. Every moment was horrifying. Every moment. হ্যাঁ মানে মনে হচ্ছিল যে আমরা জানি যে এই রমজানের মাস ছাড়া আল্লাহ শয়তানকেও বন্দি করে রাখেন না জি আপু হি ইজ অলওয়েজ ফ্রি জি কিন্তু মানুষ বন্দি হওয়া ইটস ভেরি ডিফিকাল্ট এন্ড সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে উইদাউট এনি রিজন জি আপু তো তখন প্রত্যেকটা মুহূর্ত এবং সেই ট্রমাটা কিন্তু স্টিল আমাকে হন্ট করে আমার মনে হয় যে মাঝে মাঝে ঘুম ভেঙে আমি কোথায় শুয়েছি আমি কি ওই মেঝেতেই ফ্লোরেই শুয়ে আছি কিনা বা আমি একটু কাত হলি আমার পাশে আরেকজন কয়েদি হয়তো সে কেসের করেছে বা কোনো একটা হয়তো সে একজন ড্রাগস কনজিউমার বা এরকম কিছু তো এখনো কিন্তু সেই ইচ্ছা আমাকে হন্ট করে ইট ওয়াজ ভেরি হরিফাইং আমি বলবো এবং একটা বিষয় হচ্ছে যে আগে আমি অনেক কিছু ভয় পেতাম যেমন হচ্ছে টিকটিকি তেলাপোকা তারপরে এইসব অনেক কিছু এমনকি অনেক আছে যে আছে না যে মানুষ বলে ভূত টুত এইসব জিন কিন্তু আমার ওখানে গিয়ে মনে হয়েছে সবচেয়ে বেশি হরিফাইং জিনিস হচ্ছে মানুষ এখন আমি মানুষকেই মানে যতটুকু মনে ভয় পাওয়ার মতো মনে করি আর অন্য কোনো অ্যানিমেলের প্রতি আমার কোনো ভয় নেই আলহামদুলিল্লাহ আমার আম্মু বলে যে মানুষ আসলে মানে মানুষ একটা গালি হয়ে গেছে যে তুই একটা মানুষ এটা একটা গালি মানে মানুষ হচ্ছে খুবই আনপ্রেডিক্টেবল সে যে কখন কি করে বসবে nobody knows কোন একটা এক্সট্রিম হরিফাইং মোমেন্টের ব্যাপারে কি আমরা জানতে পারি ওই যে a night a day a minute a second
ইট ইজ হরিফাইং বাট অ্যাজ ওয়েল এজ ইটস মানে এখন যখন মনে করি তখন হাসি আসে। তো আমি বলবো যে ইন দ্য জেল সবার থাকে কি যে সবাই জেলের মধ্যে একটা আছে যে খুব ফর্সা হওয়ার বা সুন্দর হওয়ার একটা ইচ্ছা থাকে, এবং তখন তো মানুষের অন্য কোনো কাজ থাকে না, থাকে না যে অন্য কোনো ফ্যামিলি থাকে না, অ্যাক্টিভিটিস নাই। তো তখন হচ্ছে যে খুব, তা আমার রুমে যে কয়েদিটা ছিল অ্যাট দ্যাট মোমেন্ট, মানে আমি তো ডিভিশন প্রাপ্ত ছিলাম, যেহেতু আই ওয়াজ আ বিসিএস ক্যাডার। তো আমার হেল্পিং হ্যান্ড হিসেবে একজন কয়েদি ছিল। তো একদিন তখনও আমি কিন্তু ঘুমাতে পারতাম না। তো ঘুম ভেঙে দেখছি যে আমার পাশে একটা মানে ডেড বডি শুয়ে আছে, পুরা মুখটা সাদা আর শুধু দাঁত, সামনের দাঁত দুটো দেখা যাচ্ছে, পুরা শটান শুয়ে আছে। তো আমি তো তখন চিৎকার করে উঠলাম যে আল্লাহ এটা কি, মানে আমার পাশে একটা লাশ শুয়ে আছে। কারণ ওই সময়টা যখন আমি প্রথম জেলে গিয়েছি তখন আমার কাছে প্রত্যেকটা মোমেন্টই অস্বাভাবিক লাগতো। পরে দেখলাম যে সেই লাশটাই উঠে এক গ্লাস পানি নিয়ে আসতেছে। তখন আমি যখন কি ব্যাপার, তখন দেখি যে সেটা আসলে একটা কয়েদি যে ফর্সা হওয়ার জন্য মুখে এত পুরু করে লতা হার্বাল মেখে রাখছে। তো এখন চিন্তা করে মানে হাসি লাগে, কিন্তু তখন আমার অনেক ভয় লাগছিল। আর হ্যাঁ, আর কারাগারে যেহেতু মানে অনেক সেল থাকে, অনেক থাকে, সেজন্য ওখানকার অনেক কিছু কি বলবো, ওখানে মানে প্রচলিত আছে কথা যে ওখানে অনেক কিছু থাকে অশুভ। তা তো আপু নিশ্চয়ই আছে, ব্যাড সোল গুড সোল সব। হ্যাঁ, ব্যাড সোল আছে, অনেক এটা বলে। তো সেই বিশ্বাস থেকে আমার মানে দ্যাট ওয়াজ আ ভেরি হরিফাইং মোমেন্ট ফর মি। মানে আই ক্যানট এক্সপ্লেইন ইন এ প্রপার ওয়ে, বাট হ্যাঁ একদম পুরা মনে হচ্ছিল যে কবরের মধ্যে থেকে উঠে আসলো সে এক গ্লাস। আপু হয়তো আমাদের শুনতে এখন একটা গল্প লাগছে, বাট আই গেস ইচ এন্ড এভরি সেকেন্ড ওয়াজ ভেরি টাফ। আমি বলবো যে খাবার, রিগার্ডিং ফুড, রিগার্ডিং স্লিপ, মানে কোথায় আমি ঘুমাচ্ছি, রিগার্ডিং মানে there was no privacy। হ্যাঁ, আমরা খুব, যেমন আমরা মুসলিম, আমরা খুব পর্দা নিয়ে, এবং আমরা বলি যে নারীদের সামনে নারীদের একটা পর্দার প্রয়োজন আছে। কিন্তু যেখানে 45 জন ফিমেল একটা রুমে আছে, সেখানে কিন্তু কোনো প্রাইভেসি নাই। ইভেন মানে ওয়াশরুম বা রেস্টরুম যাই বলেন না কেন, এটা অর্ধেক কাটা, এনিওয়ান ক্যান নক ইউ। এত সময় কেন লাগছে? হ্যাঁ, তো এভরি মোমেন্ট ওয়াজ হরিফাইং। আর এমন মনে হয় যে মনটাকে এমন ভাবে ক্ষতবিক্ষত করে দেয় যে এটা কেউ বুঝবে না, মানে যারা ভুক্তভোগী তারা ছাড়া। আপু আমার আসলে কোনো ভাষা নাই, কিন্তু আমি এই ডক্টর সাবিনার ব্যাপারে একটু জানতে চাই, বা খেয়েছিলাম আমার পডকাস্টে যে বললাম তো আপনাকে এত সুন্দর লাগছে, খুশি লাগছে, বাট ওই যে এত একটা বাজে সময় থেকে ট্রান্সফার হয়ে নিজেকে যখন এখানে নিয়ে আসছেন, you are actually, you don't have to, you are a kind of a model right now যে পারবো না কেন, মানে উঠে তো দাঁড়াতেই হবে। তো ওই ফ্যাক্টরটা আপু কি ছিল যে মানে এখন ভেঙে পড়বো না, বা প্রথম দিন যখন বের হইলাম মানে এত আলো দেখে কেমন লাগছিল, যে এত অন্ধকারের মধ্যে যখন ছিলাম, ডেফিনেটলি ভিতরটা নিশ্চয়ই বাইরের মতো এত আলোকিত না। তো এটা হচ্ছে জাস্ট অপোজিট, বিকজ আমরা একটা ধারণা করি যে কারাগারটা খুব ডার্ক, আসলে না, অন্ধকার। আসলে কারাগারের বাতি নেভানোরই নিয়ম নাই। অলওয়েজ এই যেরকম হাই পাওয়ারের বাতি চোখের উপরেই আছে। দ্যাটস আ টর্চার অ্যাজ ওয়েল। দ্যাটস আ টর্চার অ্যাজ ওয়েল। এবং কখন কি করে পুরো একটা ভিজিলেন্সের জন্য অলওয়েজ এরকম একটা হাই পাওয়ারের বাল্ব, কিন্তু মানে লাইট নিভিয়ে ঘুমানো এটা অসম্ভব। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার মাঝে মাঝে এটা বলবো না যে প্রথম দিকে কিন্তু আমার একটা এরকম একটা সুইসাইডাল টেন্ডেন্সি হয়েছিল যে সব কষ্ট আমি এখানে শেষ করে দেই, যে আমি আর পারছি না। পরে আমার মনে হলো যে এখানে যদি আমি এভাবে করি, এটা তো একেবারে মানে তাহলে আমি তো জাস্টিসের জন্য কখনো দাঁড়াইতে হবে, আমি তো মানে দুনিয়া, তবে ইহকাল পরকাল সবই হারাবো। কারণ এটা তো একটা খুবই একটা খারাপ জিনিস আমাদের ইসলামের চোখে। এবং তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে, আমি এখানে একজন অপরাধীর তকমা নিয়ে মরতে চাই না। At least I have to prove yourself, that you're prove myself. আমাকে I have to get a chance to prove myself. আমাকে ফাইট করতেই হবে। এবং
আসলে এটা একটা ফাইটিং এর চেয়ে কোনো অংশে কম না, যে সবকিছু এই ময়লা পানি দিয়ে গোসল করা, এবং আলহামদুলিল্লাহ আমি বলবো যে আমি সার্ভাইভও করেছি, আমার কোনো মাশাআল্লাহ। স্কিন ডিজিজ হয়নি, মাশাআল্লাহ। চুল পড়ে নাই, আমি মনে Nice. করবো এটা আল্লাহর একটা বিশেষ নিয়ামত। Definitely. Nice আপু, মানে জানি না, I have no words. বিউটিফুল আপু, বিউটিফুল, সুন্দর সবকিছু। এমন কোনো বান্ধবী হয়েছিল কি ওখানে, বা কেউ একজন কি ছিল যার সাথে মানে কথা বলছিলেন ওখানে, বা কোনো কাছের কেউ ছিল কি ওখানে, বা হয় না ফ্রেন্ডস হয়ে গেছিল, বা সবাই ওখানে না, কেমন ছিল আসলে, ভিতরে মানুষগুলো কেমন ব্যাপারটা ছিল? ভিতরে মানুষগুলো তো প্রথমে আমাকে একটা মনে হচ্ছিল যে আমি একটা এলিয়েন, কারণ সাধারণত আমাদের লেভেলের মানুষজন কিন্তু যায় না, ইউজুয়ালি যায় না। হ্যাঁ, ইউজুয়ালি যায় না। যে ওখানে কেউ একজন মানে আপনার দেখে মায়া লাগছে, বা আপনার দেখে হেল্প করতে গেছেন তো আপনি? ওখানে মানে প্রথম সবাই আমাকে একটা কেউ উপহাস নিয়ে, কেউ বিদ্রুপ নিয়ে, হ্যাঁ মানে আচ্ছা এখন তো ঠিক আমাদের মতনই আসতে থাকতে হচ্ছে, বাইরের জগতে তো খুব ভাব নিত, মানে এরকম একটা ও আচ্ছা, অ্যাটিটিউড। আচ্ছা। ওখানে ওইরকম? হ্যাঁ, ওখানে এরকম। ওখানকার মানুষরা তো আমাদের দেশে মানে আমরাই তো ওখানে নাকি? আমরাই আমরাই তো, হ্যাঁ। হ্যাঁ, তো খুব করতো, কিন্তু আস্তে আস্তে আমি এমন ভাবে ওদেরকে মোটিভেট করেছি যে আমি আপনাদেরই একজন। হ্যাঁ। হ্যাঁ, পরে আস্তে আস্তে ওরাও আমার প্রতি খুব পোলাইট হয়েছিল, এবং একজন নারী আমাকে নিজের মেয়ে বানিয়েছিল, খুব আদর করতো। Nice. এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার, সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে তিনি 120 বছরের কয়েদি, যে তার নিজের 4টি সন্তানকে হত্যার দায়ে জেল খাচ্ছেন, অথচ বাহ, সে বাহ। আমাকে সন্তানের মতন, মানে ইট ওয়াজ মোস্ট সারপ্রাইজিং থিং ফর মি। 120 years? 120 Yes. years? ওনার বয়স কত ছিল? 120 ইয়ার্স, কিন্তু মানে ব্যাপারটা 120 years এর জন্য আপনার ইয়ে ছিল, হ্যাঁ, মানে ইটা ছিল, এটাকে কি বলে, সাজা সাজাটা ছিল, হ্যাঁ সাজাটা হ্যাঁ হ্যাঁ, ছিল। পানিশমেন্টটা হ্যাঁ, গ্রান্টেড হয়ে গেছিল। পানিশমেন্টটা ছিল। তো আপনার ভয় 4টা লাগে না এরকম একজন, প্রথম তো অনেক ভয় ওনার লাগতো। উনি আপনাকে এত পছন্দ, ওকে কোয়েশ্চেন করেনি যে আসলে গল্পটা কি? না, সে কখনো সে গল্পটা বলতো না। হ্যাঁ, আর ওই রাশেদ আন্টি, এবং তার স্কিন কালার বা তার এইটা অনেকটা আমার মতো ছিল। হ্যাঁ, মাশাআল্লাহ। এবং মানে এত আদর করতো, মনে হতো সে আমার মা। তো এটা একটা খুবই সারপ্রাইজিং ব্যাপার। আর আমার পাশে একটা ছিল একজন মেয়ে, সেও কিন্তু ওই কেসেরই মানে ইনভলভ ছিল? হ্যাঁ, ইনভলভ ছিল। তো সেও আমাকে অনেক আদর করতো, ওই কেস না, ডিফারেন্ট কেস। আচ্ছা আচ্ছা। তো ওখানে বেশিরভাগ কয়েদিরা কিন্তু কেসের, হ্যাঁ আমার মতো এরকম এই মানে আমি তো একটা জাস্ট হচ্ছে একটা সাজানো মামলায় ওখানে গিয়েছি, ওরকম কয়েদি হয়েছে। মানে রিয়েল ক্রাইম করে আসছে ওরা? হ্যাঁ, তো মানে ওরা ছিল কিন্তু ওরা স্বীকারও করতো। আসলে সকলের প্রেক্ষাপটটা ভিন্ন ভিন্ন, কিন্তু ওদের কাছে আমি আদর পেয়েছি। কিন্তু অ্যাকচুয়ালি আমি মনে করি আই হ্যাভ নো ফ্রেন্ড, এবং ফ্রেন্ড শব্দটাই আমি আর বিশ্বাস করি না। যখন আমি Very good. কারাগারে গেছি তখন বুঝেছি যে কারো কোনো বাবা মা ছাড়া কারো কখনো কোনো ফ্রেন্ড থাকতে পারে না, এটা আমার মনে হয়। আমি জানি না No, যে you're অন্যদের right. কি। না, পাই অলসো হ্যাভ দিস ফিলিং যে শুভাকাঙ্ক্ষী থাকতে পারে দুই একটা হয়তো, বাবা হ্যাঁ। হয় না আত্মার আত্মীয় আমার খুব কাছের, হয়তো সে রক্তেরও না, কিন্তু না। বন্ধুটা আসলে কঠিন আপু। বন্ধু যে খুবই কঠিন। আমি যখন থাকবো না তখন আমার ব্যাপারে কেউ যদি উল্টাপাল্টা বলে, সে প্রটেস্ট করবে, হ্যাঁ। আমার জন্য কেউ ওয়েট করবে, আমার কথা কেউ মনে করবে, কেউ আমি না গেলে ওই জায়গায় যাবে না, বা আমাকে মন থেকে ভালোবাসবে। এই মানুষটা আসলে আপু নাই মনে হয় পৃথিবীতে। Actually, who is friend? A friend in need is a friend indeed. আমার নিডের সময় I didn't get anyone beside me, so I think I don't have any friend. আপু আমরা যদি একটু ওই মামলাটার ব্যাপারে একটু জানতে চাই যে মানে আপনার মনে হয় না যে ওই মোমেন্টে আসলে মানে আমার সাথে এটা কেন হইলো, এটা কেন হবে আমার সাথে, বা এটা কেন করতেছে আমাকে নিয়ে, বা এটা কি কোনো এক্সট্রা প্রেসার ছিল, বা কিছুটা রাজনৈতিক মানে পলিটিক্যাল এই তো ছিলই। মানে যেহেতু আমার ফ্যামিলিটা পলিটিক্যালি অন্য মতবাদ করে, সেক্ষেত্রে আমি এমনিতে আমার চাকরির ক্ষেত্রেও আপনি বুঝবেন যে যেমন আমি রেজিস্ট্রার ছিলাম কার্ডিয়াক সার্জারি, তো অ্যাজ এ রেজিস্ট্রার আমি হচ্ছে কিন্তু পরীক্ষা নিতাম, ক্লাস নিতাম এমএস ফাইনাল ইয়ার স্টুডেন্টদের। তো যাদের পরীক্ষা নিলাম, ক্লাস নিলাম, তারা আমাকে বাইপাস করে জাস্ট পলিটিক্যাল দেখে প্রমোশন পেয়ে গেল। তো কিন্তু আমার ক্ষেত্রে সেটা হলো না, বিকজ অফ দ্যাট ব্যাকগ্রাউন্ড। তো আমি বুঝছিলাম যে আমি অলওয়েজ যে এই ধরনের ইসের শিকার হচ্ছি, ডিসক্রিমিনেশনের শিকার হচ্ছি। কিন্তু
সেটা যে বাড়তে বাড়তে এত দূর চলে আসবে আমি It is ভাবি dangerous. ডেঞ্জারাস। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমার মনে হয় যে আমি যদি মরে যেতাম, যে আমার বাবা মা যদি শুনতেন যে আমার মেয়ে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাহলে কিন্তু তারা এক কষ্ট পেত, কিন্তু এতটা অপমানিত, এতটা লাঞ্ছিত, এতটা অবাক হতো না যেটা আমার সাথে ঘটেছে। আঙ্কেল আন্টি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কি প্রথম দেখে ওদের মানে হাউ ডিড দে ফিল আফটার when you came back? অনেক কষ্ট অবশ্যই, অনেক মন খারাপ, অনেকবার মাথায় হাত বুলাই দিছে না? আব্বা তো অনেক কাঁদছিল, আমার আব্বা খুব নরম প্রকৃতির, তো আব্বা অনেক কাঁদছিল। তার আম্মা হচ্ছে যে যে দুধ সোনা রূপা দিয়ে গোসল করে না, একটা থাকে না একটা রিচুয়াল, সেটা দিয়ে আম্মা গোসল করাই দিল যখন আমি বের আসলাম। বাট আপনি আসার পর কি আর ইউ রিভেঞ্জফুল পারসন নাও, নাকি ইউর লাইক যা হইছে হইছে হোয়াটএভার, আমি আর এসবের মধ্যে যাইতে চাই না? রিভেঞ্জ মাইন্ডসেট, রিভেঞ্জ ডু ইউ ওয়ান্ট টু স্ট্যান্ড একটা এরকম একটা কিছু স্ট্যান্ড করতে চান যে এটা করা যাবে না, বা এটা আমার সাথে হয়েছে সো এটা কইরো না, এরকম কোনো ট্যাবু ক্রিয়েট করতে চান বা মেসেজ দিতে চান দুনিয়াকে? প্রথম কথা বললো যে আমি হচ্ছে যে আমি নিজে যদি রিভেঞ্জ নেই, তাহলে রিভেঞ্জটা আল্লাহর পক্ষ থেকে আসবে না। আমি জানি যে রিভেঞ্জটা ধৈর্য, মানে ধরে আমি যদি পেশেন্স রাখি, তাহলে রিভেঞ্জটা আল্লাহর পক্ষ থেকে আসবে এবং সেটা হবে অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, এটা আমি বিশ্বাস করি ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। আর আমি এমন একটা জায়গায় নিজেকে করতে চাই যে মানুষ যাতে বুঝতে পারে যে মেয়েরা পারে, সম্ভব। কারণ মানুষের জীবনে কিন্তু অনেক ধরনের খারাপ কিছু আসতে পারে, নট অনলি গোয়িং টু দ্য জেল বাট অলসো এনি ডিজিজ। হ্যাঁ, যে যাতে দেখা যায় এনি সর্ট অফ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ম্যালিগনেন্সি, মানে ব্যবসার ক্ষেত্রে একটা বড়ই এমন হতে পারে যে হাজব্যান্ড ওয়াইফের ডিভোর্স অর এনি কাইন্ড অফ, মানে এই সব কিছুতে কিন্তু ভেঙে পড়া যাবে না। হ্যাঁ, জীবনটাকে থামিয়ে দেওয়া যাবে না, মানে টিল ডেথ আই হ্যাভ টু ফাইট। এবং আমি চাই যে মানুষ আমাকে দেখে শিখুক যে ফাইট করতে হবে, ফাইট করতে হবে, কখনোই থেমে গিয়ে হেরে যাওয়া যাবে না। আর আমি কাদের কাছে হারবো? যারা আমাকে ষড়যন্ত্র করে জেলে পাঠিয়েছে তাদের সামনে হারবো না, আমি তাদের সামনে কখনোই হারবো না। ইনশাআল্লাহ না আপু, আল্লাহ আপনাকে অনেক মানে সুন্দর করে রাখবে, আরো সুন্দর করে সবকিছু করে দিবে আপু ইনশাআল্লাহ। শক্তি, সাবর সবকিছু দিবে আপু ইনশাআল্লাহ। আপু আপনার ছোটবেলায় কিছু মেমরি বলবেন আমাকে? ছোটবেলায় মনে পড়ে কোনো ফানি মেমরি? ছোটবেলায় আমার আসলে কোনো ফানি মেমোরি নাই, খালি একটাই মেমোরি আছে, আমি খালি পড়ছি আর পড়ছি। আনডাউটেডলি লাইক মাশাআল্লাহ ইউ মাস্ট বি আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। হ্যাঁ, আই ওয়াজ, কিন্তু সবচেয়ে বড় কথা যে মানে আমি অনেক মানে ফ্রি হ্যান্ড এবং ইনস্ট্রুমেন্টাল মাইর খাইতাম। ইনস্ট্রুমেন্টাল মানে যেখানে যা আছে ওটা দিয়ে হাতের কাছে আমার বাবা মা যাই পাইতেন, সবাই আমরা মানে না, ইদানিং তো বাচ্চাদেরকে মারাই যায় না, ইদানিং তো না, বাট আপু আমাদের সময় সবকিছু, এখান থেকে চিরুনি, চাবি থেকে শুরু খুন্তি, ব্যাডমিন্টন র্যাকেট, কোনটা না সবই দিয়ে মাইর খেতাম। সেটাই একটা বড় কারণ যে পড়তে হবে। আসলে ইট ওয়াজ ভেরি, আই গেস আমার কাছে, আমি জানি না এখন হয়তো যদি কাউকে বলা হয় যে তোমাকে এই মাইর দিব, হ্যাঁ ডোমেস্টিক ভায়োলেন্স হয়ে যাবে তখন, কিন্তু আমি মনে করি যে মাইরের উপরে কোনো কথা নাই, ওষুধ নাই। হ্যাঁ, ওষুধ নাই, মানে পড়তে বাধ্য। খালি ঈদের দিনটা হয়তো কোনো রকমের মাফ, কিন্তু তাতেও আমার আব্বা মুখ বেজার করে রাখতো যে ঈদের দিনে পড়লাম না, ওনার শান্তি হলো না সেদিন। তো স্যার মানে স্যার কি করেন? আমার আব্বা তো মানে অ্যাডিশনাল সেক্রেটারি হয়ে রিটায়ারমেন্টে গেছেন, অ্যাডমিন ক্যাডার। আর হচ্ছে যে আমার আম্মু আগে চাকরি করতেন না, তো পরে উনি আমেরিকাতে চাকরি করেন। আপনার কয় ভাই বোন? আমরা দুই বোন। আপনার বোন, আপনি ছোট না বড়? আমরা পিছাপিছি, তবে মায়ের সব আমার উপর দিয়ে যেত সবসময় আর কি। আচ্ছা, কিন্তু বেশিরভাগ সময় পড়ার জন্য, মানে আরো বেশি নাম্বার কেন পেলাম না, দ্য কম্পিটিশন, একটা কম্পিটিশন। মানে আপনি বাচ্চাকে কি আপনি এই কম্পিটিশনের মধ্যে ফেলান বা ফেলাইছেন কখনো যে তোমার ওর থেকে ভালো হইতে হবে, বা সবাই কেন এত ভালো করলো তুমি পারতেছো না? সত্যি কথা না, আমি কখনোই তাদের গায়ে হাত দিইনি। কারণ হচ্ছে যে আমি চেয়েছি যে যা আমার সাথে ঘটেছে সেটা কখনোই যেন আমার বাচ্চার সাথে, অন্তত আমার তরফ থেকে না ঘটে। কারণ আমি কিছুটা হলেও মানে মাঝে মাঝে মনে হয় যে আব্বা খুব শাসন করে ভালো করেছেন, নাহলে এত দূর হয়তো আসতে পারতাম না। আবার মাঝে মাঝে মনে হয় যে এত শাসনটাও বোধহয় ভালো না,
বাবা মার সাথে একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ থাকা ভালো, কারণ অনেক কিছুই আমরা ভয়ের চোটে বাবা মার বলতে সাথে পারি না। ডিসকাস করতে পারিনি। তো যেটার জন্য আমি মনে করি যে আমার মেন্টাল মেকআপে, যেমন আমি একটা অনেক বড় অংশ আমার লাইফে নেদারল্যান্ডসে ছিলাম, আচ্ছা বাংলাদেশে এসে আমার কোপ আপ করতে এমনিতেই সমস্যা হয়েছে, তারপর যেভাবে আমার আব্বা মা আমাকে যেভাবে আগলে রাখতেন, আমি কিন্তু দুনিয়াতে অল্প চিনছেন। দুনিয়াটা খুবই অল্প শুনেছি, এবং যার ফলে কিন্তু আমি এখনো ভুগছি। হ্যাঁ, আমি এখনো ভুগছি এই অল্প চেনার ফলে। তো আমার মনে হয় যে বাবা মাদের উচিত যে সন্তানকে, তারা তো অবশ্যই চোখে চোখে রাখবেন, জি জি বিশেষ করে মেয়েদের প্যারেন্টসরা জি 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 নেভার ট্রাস্ট এনিওয়ান জি জি জি। মেয়েদেরকে সবাই তো বিষয়ে। এখন, হ্যাঁ, ভয়ঙ্কর। তারপর একটু দুনিয়াটা চেনার সুযোগও দিতে হবে। আপু আপনার ডিফারেন্সটা কি লাগে যে মায়ের না দিয়ে বাচ্চা কাচ্চাগুলো কেমন, বা মায়ের খেয়ে বাচ্চা কাচ্চাগুলো কেমন? মানে একটু কি আদবের ঘাটতি হয়েছে যারা মার খায়নি বা খায় না? একটা সব আমার তো মনে হতো যে হয়তো যে মানে আসলে একটা ডিপেন্ড করে, আমি আচ্ছা। একটা ব্রিঙ্গিং আপের উপরে, ব্রিঙ্গিং আপের উপরে। মানে কনফিউজড, হ্যাঁ। কারণ কারণ হ্যাঁ, মানে আমি যেমন মার খেয়েছি, হ্যাঁ আমার একাডেমিক ক্যারিয়ারটা হ্যাঁ। অনেক স্ট্রং হয়েছে, এটা সত্য, কিন্তু আমি দুনিয়া সম্বন্ধে অজ্ঞ রয়ে গেছি। মানে সবসময় একটু প্রোটেক্টেড হ্যাঁ, ছিলেন। সবসময় খুবই এটা প্রোটেক্টেড করবা না, ওটা করবা না, এটা নিবা না, ওইটা নিবা না, হ্যাঁ এটা করলে কিছুই আমাকে করা যাবে জানাবা, না। ওইটা করলে। হ্যাঁ একদম, জানাবা মানে জানাবো কি, সারাক্ষণ তো সাথেই থাকে, ও আচ্ছা। জানানোর কোনো সুযোগ নাই। আয় হায়। আমার আম্মু তো সারাক্ষণই আমার পাশে, মানে আমার আম্মু কখনো আমার বাবার সাথে, আমার বাবা যে বললাম অ্যাডমিন ক্যারিয়ার ছিল, কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করতেন না, সারাক্ষণ আমার পাশেই বসে থাকতেন এটা মানে লাভ স্কেল এন্ড হাতে কেয়ার। নিয়ে। ও আচ্ছা। ও আর নাইস। আমরা তো জোরে জোরে পড়তাম। হ্যাঁ, আল্লাহ, আমার একটা এরকম হিস্ট্রি আছে। বাবা বলতো যে আমি আমি মানে আমাদের বাসা যেখানে, তো ওখানে গেট, মানে আমাকে বলতো যে আমি যখন গেট দিয়ে ঢুকবো আমি তোমার আওয়াজ শুনতে চাই যে পড়তেছো, জোরে জোরে পড়ো, জোরে জোরে পড়ো। আমি লাইক, আর আমি আপু জোরে জোরে পড়তে পারি না। তাই হ্যাঁ, আমি মানে আমি চোখ বুলাই বুলাই পড়ে ফেলে, আমি শুনে শুনে আপু আমার বেশি পড়া হয়। আইটেম পার্টনার আপু অলওয়েজ বলতাম যে শুনে পড়ো শুনে। তুমি, আমি শুনবো। ওই যে বলে বলে আপু আবার হইতো না। তো বাবা ওয়াজ অলওয়েজ লাইক আপসেট, এরকম কেন, এরকম কেন, জোরে জোরে পড়ো, আমি শুনতে চাই তোমার আবার, জোরে জোরে পড়ো, ব্রেনের মধ্যে ঢুকবে। অফকোর্স দ্যার ইজ এ থিং, বাট ওই চাই না আপু, আমি আসলে ওই জায়গা থেকে আমি আপু সিমিলার পেজে আছি। মানে জোরে আমার জোরে না ওই যে পড়লে ঝামেলা। আওয়াজ জোরে জোরে পড়লে মানে নিজের পড়াটা নিজের কানে যেত। জি জি জি। তো এটা আমার যেমন- বাবাদেরও কানে যেত, ওরা মনে করতে পড়তেছি। হ্যাঁ, আর আম্মা কোনো কারণে রান্নাঘরে গেছে, আমার আওয়াজটা শুনতে পায় নাই, ফাঁকিবাজি দৌড়ে করতেছে খুন্তি নাকি? নিয়ে আসতো, কি ব্যাপার। তো এরকম Wow. মানে আমি পড়তে বাধ্য ছিলাম, যতটা নিজের ই ছিল, জি তার জি। চেয়ে বেশি হচ্ছে যে আমাকে বাট আল্লাহ পড়তে হবে। সুবহানাহু মানে ক্যাপাসিটি না দিলে তো আপনার ব্রেন নিত না। ডেফিনেটলি ইউ ওয়্যার আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আপু, না Yes, হলে তো। আর আরেকটা কথা হচ্ছে যে আমি যে যখন এসেছি দেশে, জি আপু। আমি আমার চেয়ে 2 ক্লাস উপরে আমাকে ভর্তি হতে হয়েছে, কারণ কোনো সিট ছিল না। আচ্ছা। তো সেটার একটা আমি কোপ আপ করতে আমার মানে অনেক কষ্ট হয়েছে, তো এই জন্য আমাকে পড়তে হতোই, অনেক পড়তে হতো। আচ্ছা, মেডিকেল ক্যারিয়ারটা কি আপনি নিচে চুজ করেছেন? অফকোর্স নট, আমাদের সময় বাবা মাই বলে দিতেন তুমি কি হবা, এখানে আমাদের কোনো বাট বিষয় পড়ার নেই। পরে ভালো লাগছে মানে? না, আমার মাথায় তার এমন ভাবে ইমপ্রিন্টেড করে দিয়েছিল যে ইউ হ্যাভ টু বি আ ডক্টর, দেয়ার ইজ নো অপশন। আমি এভাবে ভাবতাম যে আমি তো ডক্টর। হ্যাঁ, তো আমি Nice. ঢাকা মেডিকেল কলেজে 1.3 মার্কসের জন্য হই নাই, তো সেটাও আমার কাছে একটা বিষয়, মানে কেন আমি ঢাকা মেডিকেল কলেজেই হব না। হ্যাঁ, তো এরকম একটা ব্যাপার Competition, ছিল, হ্যাঁ। মানে সবসময় আই ওয়াজ ভেরি কম্পিটিটিভ। এবং এরপরে ব্যাপারটা এমন ভাবে আমার মনের মধ্যে গেঁথে গেল, স্ট্যাবলিশ হয়ে গেল, যে তখন আমি প্রচুর ক্যারিয়ার ওরিয়েন্টেড হয়ে গেলাম, যে ক্যারিয়ার ক্যারিয়ার ক্যারিয়ার। তাহলে তো অনেক জায়গায় আসলে বাবা মাদের কিছু ভুলের কারণে আমাদের, মানে অনেক জায়গায়, আমি স্পেসিফিক্যালি বলছি না, যে কিছু ভুল ডিসিশনের কারণে, বা হয়তোবা তাদের সময় এটা ঠিক ডিসিশনই ছিল, হয়তোবা সামনে মানুষের লাইফটা একটু 19-20 হয়েই যায়, সারা জীবনের আসলে একটা সমস্যা হয়েই যায়। আমার মনে হয় কি যে কেউ কখনো বলতে পারে না যে আসলে কোনটা কোনটাতে কি রাইট হবে, আর কোনটা রং। রাইট রাইট। আল্লাহই ঠিক করে রাখে জি, জি, যে জি, জি। কোনটা, মানে হি ইজ দ্য বেস্ট প্ল্যানার। জি জি আপু, ডেফিনেটলি। আপু আমি একটা র্যাপিড ফায়ার একটা রাউন্ডে যাব একটু। পারবো এটা, আমি এগুলাতে না কম না পারি। আপু পারবেন, আমি এখনই ঠিক ব্রেন আছে। থেকে বের করবো, এটা স্ক্রিপ্টেডও না। ঠিক আছে। আচ্ছা আপু, আপনি লাস্ট আপনার বই যেটা ছিল, আপুটার নাম কি ছিল যদি আমার বলতেন? লাস্ট বই হচ্ছে বন্দিনী দ্বিতীয় খণ্ড। একটু শর্টকাট সামারি বলবেন আমাকে? আচ্ছা, বন্দিনী প্রথম খণ্ডটা হচ্ছে এই যে সবগুলো আমি যাদেরকে দেখেছি, জি। যারা হচ্ছে প্রিজনার, ফিমেল প্রিজনার্স, তাদের লাইফ নিয়ে, ও নাইস। কেন তারা এসেছে, তারা কি করছে, কি করে,
এবং বন্দিনী দ্বিতীয় খণ্ডটা সেটার কন্টিনিউয়েশন, Nice. অ্যানাদার 18 ফিমেল প্রিজনার্স, Nice. তাদের গল্প। সবই হচ্ছে আপনার রিয়েল স্টোরিজ, রাইট? একদম রিয়েল স্টোরি, এখানে কোনো কিছুই বানানো নাই। তো শুধু নামটা আমি চেঞ্জ করে দিয়েছি। স্বাভাবিক ছদ্মনাম। হ্যাঁ, ছদ্মনাম, নামটা চেঞ্জ করে দিয়েছি। আচ্ছা আপু, আপনার ভর্তা খেতে খুব পছন্দ আপনি বলেছেন, রাইট? আম ভর্তা, কদবেল আম ভর্তা, ভর্তা, কদবেল ভর্তা, শুটকি ভর্তা। শুটকি ভর্তা। আচ্ছা আপনার পার্টনার যে উনি আপনাকে ভালোবেসে কি ডাকে? ভালোবেসে, নাকি ভালোবাসে না? বাসে তো মনে হয় বিউটিফুল লেডি। ভালোবেসে বউ ডাকে। ও ও ওকে, বিউটিফুল। হ্যাঁ, আর বেশি আবেগ আপ্লুত সময়ে সুন্দরী বউ ডাকে। নাইস, বিউটিফুল। এখন যখন আপনি ইউ আর হিয়ার নাও, মানে নাও ইন দিস এরিয়া অফ ইউর লাইফ, এখন আপনি এই যে সোশ্যাল মিডিয়াতে আছেন, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সময় আপনাকে দেখা যায় যে আপনি ইউ আর ডুইং দিস, ইউ আর ডুইং দ্যাট, আপনি মানে লাইক ইউ আর হ্যাপি, মাশাআল্লাহ, আপনি সব জায়গায় আছেন, খুশি আছেন, এক্সাইটেড আছেন। হ্যাঁ, এই এক্সাইটমেন্ট আপু আপনার মানে লাইফে কি এরকম যে আপনি দেখাচ্ছেন নাকি আপনি আসলেই খুশি থাকেন? লাইক ফর এক্সাম্পল মনে করেন আপনার গাড়ি নিয়ে হোক, আপনার খাওয়া নিয়ে হোক, আপনার জামা নিয়ে হোক, সবকিছু নিয়ে আপনি এটা কি মানে ইউ ডু ইট বিকজ ইউ লাইক টু ডু ইট, নাকি কোনো একটা কিছু পড়লেই হলো, কোনো একটা কিছু করলেই হলো? মানুষ এভাবে দেখে কেন? আমি তো এরকম না। এরকম কি কোনো কিছু হয় মাথার মধ্যে? মানে আমার যেটা হয় যে যখনই আমি কোনো কিছু সিচুয়েশনটাকে কম্পেয়ার করি জি। সেই 3 বছরের কোনো সিচুয়েশনের সাথে, জি, সেটা যত খারাপই হোক না কেন, তখন আমার মনে হয় আল্লাহ আমি তার চেয়ে তো ভালো আছি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি তার চেয়ে তো ভালো আছি। ওখানে কিছু খেতে পারি নাই, জি, এত বড় বড় চালের ভাত গলা দিয়ে নামতো না, হাত দিয়ে কচলে ডালের পানি দিয়ে, এবং ডালেও এত হলুদের গন্ধ খাওয়া যেত না। আচ্ছা, সেই মানুষটা যখন ওনার এর চেয়ে বেটার কিছু পায় তখন কি বলবে? মাশাআল্লাহ। এক্সাইটেড হবে কিনা? জি আপু। এখন জি আপু। এখন আমি এখন এনজয় করি এভরি মোমেন্ট অফ মাই লাইফ, মাশাআল্লাহ, এভরি মোমেন্ট, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যে ওর চেয়ে তো ভালো আছি। আর আরেকটা ডিফারেন্স হচ্ছে যে আমি একটা জিনিস বুঝেছি যে মানে আমার যা নিজের ভালো লাগে জি আপু। সেটা আমি করব। আর আমি যখন পেইনে ছিলাম, জি আপু। অনেক কষ্টে ছিলাম, অপমানে ছিলাম, তখন nobody came to rescue me। হ্যাঁ, শুধু আমি আমার আল্লাহকেই পেয়েছি। তাহলে এখন আমি কারো অ্যাডভাইসও নিব না, জি। আর কারো খুশির জন্য আমি কিছু করবই না। আমি আমার নিজের খুশির জন্য করব, ফর মাই ওন হ্যাপিনেস। নাইস আপু, বিউটিফুল। সেটাই আপু, আসলে দূর থেকে দেখে আমাদের অনেক কিছু মনে হয়, আমরা ভাবি যে এমন কেন, অমন কেন, এরকম করেন কেন, সেরকম করে কেন, এই অ্যাক্টিভিটি কেন, সেই অ্যাক্টিভিটি কেন, কিন্তু আসলে যখন আমরা স্টোরিটা বুঝি, একটু ডিপ থেকে জানতে চাই বা জানতে পারি, তখন কিন্তু আসলে পার্সপেক্টিভটাই চেঞ্জ হয়ে যায়। আমার হয়েছে, আমার হইল। আর আরেকটা ব্যাপার হচ্ছে, অনেকেই কোয়েশ্চেন করে, বা আমার মনে হয় যে আপনাকেও করে, আমাকেও করে, যে বিইং এ ডক্টর, ওয়াই দিস, ওয়াই ইন দ্য মিডিয়া? আগে করতো আপু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি যেটা মনে করি জি, জি। যে আমি ডক্টর, আমি কষ্ট করে পড়াশোনা করে মেডিকেলের চান্স পেয়েছি, এবং জি। সমুদ্র পাড়ি দেওয়া, এমবিবিএস মানে নট আ জোক। সমুদ্র পাড়ি দেওয়া, রাইট? জি জি আপু। তো সেখানে no one can tell me যে this is right for a doctor, because you don't know, Yeah, you are not a doctor. I have sacrificed everything জি আপু। for being a doctor, so I know what is right and wrong. তো আমি এই ব্যাপারগুলো এখন খুব ভালো মতো, আগে যেমন খুব মনোযোগ দিতাম, আচ্ছা ও এটা বললো কেন, আচ্ছা এভাবে চলি না, ওর কাছে ভালো হতে হবে, ওর কাছে ভালো হতে হবে। তো এখন আমি বুঝি আই এম নট আইসক্রিম যে সবাই আমাকে পছন্দ করবে, আমি আমার মতন, আই এম আ হিউম্যান বিং। তো আমার মধ্যে ভালো থাকবে, মন্দ থাকবে, এবং imperfection is beautiful, জি তাই আপু, না? ডেফিনেটলি। সবারই কিছু imperfection থাকে, জি জি and আপু। that's beautiful. জি আপু, আমি আরেকটু পার্সোনাল বলি যে আপু, কিছু ভিডিও আছে না এরকম যে আপনার দেখে মনে হয় না যে আমি এরকম কেন করছি, বা এরকম অ্যাক্টিভিটি কেন করব, বা কেউ কি এরকম কিছু বলে? যেমন রিসেন্টলি একটা অ্যাঙ্কার আপনাকে জিজ্ঞেস করেছিল যে একটা মাছের সাথে মনে হয় বলেছিলেন একটা জিনিস, এই কথাটা তো খুব ইনসাল্টিং, মানে এই কথাটা আপনি মানে কিভাবে নিছেন, বা যখন কথাটা বলা হয়েছে ওটার এগেইনস্টে আপনার অ্যাক্টিভিটিটা কি ছিল যে ওটা করছে, বা আপনি কি পরবর্তীতে এরকম অ্যাক্টিভিটি করতে আর চান নাই, নাকি না যা ইচ্ছা বলুক হোয়াটএভার, মানে হোয়াট ওয়াজ ইট? আচ্ছা, এখন হচ্ছে কি যে আমার কিছু অনেক সময় দেখা যায় যে উই আর নট দ্যাট মাচ ক্যামেরা ফ্রেন্ডলি, জি জি বিকজ আমি তো ডক্টর, এত জি আপু, বেশি জি। ক্যামেরার সামনে জি, তো জি। আগে আসতাম জি না, আপু, জি তাও যদি আসতাম হেলথ টক শোতে। জি 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 জি। তো যখন এসেছে হয়তো ক্যামেরার সামনে আমার কিছু অ্যাক্টিভিটিস এমন যেটা অন্যের কাছে হয়তো এরকম লাগতে পারে, একটু অন্যরকম লাগছে। আর সেটা সে আমাকে কোয়েশ্চেন করেছে, তো সেই কোয়েশ্চেনে কে এটা বলেছে, হ্যাঁ, তার আইডেন্টিটি কি, সেটা তো আমরা জানি না। সেটা আমরা জানি না। সে আদৌ সে কি কোনো ব্যক্তি, বা একদম। ইটস ফ্রম আ ফেক আইডি অর নট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ,
তো এগুলো আমি তো কিছুই মনে করি না, কারণ হচ্ছে কি আমি তো আমি জানি আমার যোগ্যতা কি, জি আপু, আমি জানি আমি কি করছি। বিউটিফুল। আপু রিসেন্টলি যেই ঘটনাগুলো ঘটছে ডোমেস্টিক ভায়োলেন্স থেকে আসে কথা, যদি যে আপু এই যে গুলো, এগুলো আপু হোয়াট ইজ ইউর ভিউ অ্যাবাউট ইট? মানে ইজ ইট লাইক অলওয়েজ দ্য ফিমেল যে আনকভার করে আসো দেখে তুমি এরকম হয়ে যাচ্ছ, নাকি অফকোর্স ইসলামিক্যালি উই হ্যাভ গাইডেন্স ফ্রম দ্য বোথ সাইড? ইয়েস, আমি অত ডিটেইলে যাব না, কিন্তু আপু হোয়াট ডু ইউ সে, লাইক হোয়াট ডু ইউ হ্যাভ টু সে অ্যাবাউট ইট? আসলে আমি বলতে চাই যে সব নৈতিক চরিত্রের চরম অবক্ষয় যেটা, এবং হচ্ছে যে প্রপার ধর্মীয় এবং পারিবারিক শিক্ষার অভাবে এই ব্যাপারগুলো ঘটছে, এটা আমার মনে হয়। কারণ আমি যেটা, অনেকেই ড্রেস আপের কথা বলছে বা চালচলনের কথা বলছে, তো আমি মনে করি যে নিশ্চয়ই এত ছোট একটা বাচ্চা মেয়ের এমন কোনো ড্রেস আপ ছিল না যেটা অ্যাট্রাক্ট করতে পারে, মানে একটা মেলকে অ্যাট্রাক্ট করতে পারে ইন আ ব্যাড ওয়ে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে কেউ কেউ আবার আমি দেখলাম অনেক কিছু, আমি দেখি কমেন্টস গুলো, অনেকে বলছে যে কিছু কিছু মেয়ে এমন পোশাক পরে ওটা দেখে তারা পুরুষরা উত্তেজিত হয়ে যায়। এটা তো আপু কাইন্ড অফ ট্রু, মানে কিছু কিছু তো থাকেই আপু যে ঝামেলা করে, বাট হ্যাঁ উত্তেজিত হয়ে গেল, ইউ ডোন্ট হ্যাভ দ্য ব্লাডি রাইট টু, ওকে সো ইউ ডোন্ট হ্যাভ। কেউ যদি নিজের উত্তেজনা প্রশমিত করতে না পারে, দ্যাটস মেল, তাহলে তার প্রবাবলি হি হ্যাজ আ ওয়াইফ, জি জি জি, হ্যাঁ, তার যদি তাতেও না হয়, জি জি, he can go for another marriage, জি জি, হ্যাঁ, তাই বলে তোমার you don't have any right to attack a baby, not only baby না, আমি বলবো যে একটা যে কোনো এইজে মেয়েকে তুমি র্যান্ডম এসে অ্যাটাক করতে পারো, তুমি যতই উত্তেজনা তোমার মধ্যে আসুক না কেন, তোমাকে তো সেটা দমন করতে হবে। তো কোনোভাবেই কোনো যুক্তিতে আমার তো মনে হয় যে যারা এ ধরনের যুক্তি দেয় তারা প্রত্যেকেই একটা পোটেনশিয়াল রেপিস্ট। কারণ এগেইনস্ট মানে পক্ষে যারা একটা না কেন যদি আচ্ছা হয়তো এই জন্য এইসব কথা যারা বলবে, তারা প্রত্যেকে whether he is a male or a female potential rapist। এবং আরেকটা ব্যাপার আমরা অনেকেই জানি না যে only males are not involved because in the মানে আমি জেলে দেখেছি অনেক কেসে কিন্তু মানে আসামি হচ্ছে ফিমেল, হ্যাঁ, কারণ তারা এটাকে কন্ডাক্ট করতে they helped এবং they played a key role। সবচেয়ে সারপ্রাইজিং এবং শকিং ইজ দ্যাট মানে the victim was not only attacked by the men, আশেপাশে ফিমেল একটা হেল্পিং হ্যান্ডও ছিল, হেল্পিং হ্যান্ড, এবং দেখা যায় যে সে প্রভোকড করে নিয়ে আসছে তাকে, এবং সে এমনও হয়েছে যে সে পা চেপে ধরে রেখেছে, হাত চেপে ধরেছে, এত নৃশংস। তাহলে আমি বলবো যে এটা শুধুমাত্র we cannot accuse only male for this, পুরা সোসাইটিতে যারা যারা এই ধরনের মনোভাব রাখেন, তবে হ্যাঁ পোশাকের শালীনতাটা তো অবশ্যই দরকার আছে, কিন্তু তাই বলে এই না যে কেউ উত্তেজিত হয়ে কোনোভাবেই এটা অবশ্যই কাপড় ঠিকঠাক পরা অবশ্যই দরকার, অবশ্যই মানে লজ্জাস্থান ঢাকা অবশ্যই দরকার, কিন্তু তাই মনে তার মানে এটা না যে সামনের মানুষটার এরকম করে দেখতে পারে। সো ডেফিনেটলি আপু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জানেন যে বান্দারা কেমন, সো ছেলে মানুষকে সবচেয়ে বড় ফিতনা চোখ দিয়ে হয়, কিন্তু এই জন্য ওদেরকে বলছেই যে একটা মেয়ে যদি কভার করেও থাকে তারপরেও ঘুরে দাঁড়ায় থাকতে, সো দ্যাট মানে ইউ ডোন্ট সি দ্য পারসন, সো lower your gaze। সো ছেলেদের থেকে অবশ্যই আছে। This also happened to me because আমি তোমাকে বলি যে আমি তো NICVT তে কার্ডিয়াক রেজিস্ট্রার ছিলাম, তো উল্টো দিকে আমার চেম্বার যেখানে আমি বসি, BDM হসপিটাল, অপারেশনও করি ওখানে। তো আমি যেহেতু ওখানে রাস্তা পারাপার করবো, আমি কিন্তু ওই সময় যখন তখন আমি কিন্তু বোরকা পরেই রাস্তা পারবি, হ্যাঁ, তো তখন একটু মানে পা দেখা গেছে, তখন সাম পিপল মেল ওয়্যার স্ট্যান্ডিং ওভার দেয়ার, এমন তারা মন্তব্য, ও কি সুন্দর পা, তাহলে কি বলা যেতে পারে, আমি কিন্তু টোটালি কাভার ছিলাম, হ্যাঁ। তো তাই বলে এই ধরনের মনোবৃত্তি কিভাবে দমন করা সম্ভব যদি সামাজিক, পারিবারিক এবং ধর্মীয় শিক্ষাটাকে স্ট্রঙ্গার না করা যায়? আমি মনে করি কি আপু, এখন আমরা অনেক স্লোগান দিচ্ছি না যে মেয়েটাকে নিয়ে, নামটা আমি নিব না, আল্লাহকে জান্নাতবাসী করুক, মানে এটা করো না ওটা করো না, আমরা এর বিচার চাই ওর বিচার চাই। আপনার মনে হয় না যে এটার পাশাপাশি আমাদের গভর্নমেন্টের কাছে এটাও চাওয়া উচিত যে সবগুলো স্কুলে জানি আমরা সেলফ ডিফেন্সের একটা ফ্রি কোর্স রাখি ফর দ্য ফিমেল?
আসলে কারণ আপু কতক্ষণ আমার ভাই থাকবে আমার সাথে, বা কতক্ষণ আমার ওয়ালি থাকবে, আমার আমার হাজবেন্ড থাকবে, বা আমার কতক্ষণ আমার ওই মানুষটা থাকবে। অনেক সময় তো আপু একা পার হইতে হয় রাস্তা, অনেক সময় একা যাইতে হয়, একটা গাড়িতে উবারে ক্রস করতে হয়, অনেক সময় রাত হয়ে গেলে আপু দেখা যায় যে বাস করে করে বাসায় যাইতে হয়, তখন কে যাবে সাথে? এখন হচ্ছে যে মেয়েদেরকে তো অবশ্যই সেলফ ডিফেন্সের বিষয়গুলা সম্পর্কে করতে হবে, জি, জি। কিন্তু সবচেয়ে বড় আমি মনে করি যে মানে শিক্ষাটা দেয়া। জি। তার কারণ হচ্ছে একটা ছোট 8 ইয়ার্স বা মানে তার চেয়েও কম বয়সে একটা বাচ্চাকে যখন অ্যাটাক করা হবে বা কয়েকজন মিলে, তখন সেলফ ডিফেন্স উইল নট ডু, দ্যাটস অলসো রাইট। জি আপু। আরেকটা ব্যাপার হচ্ছে যে আইন, আমাদের এখানে কিন্তু আম, একটু আইন কঠিন আছে, আইন। কিন্তু ল এনফোর্সমেন্টের ব্যাপারটাকেও একটু weak। হবে উইক, নট মানে এই নাই। উইকনেসের কারণটা কি আরেকটা ব্যাপার আছে, যেমন ইদানিং দেখা যাচ্ছে যে আম, প্রেম জি এবং দে হ্যাভ স্টার্টেড লিভিং টুগেদার, জি জি জি। হ্যাঁ, বনিবনা হলো না, তখন মেয়েটা তার নামে একটা রেপ কেস দিল। নন বেইলেবল, এই জন্য আর কি দিয়ে দেয়। ইজ দ্যাট ইটস কনসেনসুয়াল? জি 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 জি। ইটস নট, বাট এই ধরনের কেসের জন্য ভিকটিমস আর নট গেটিং দ্য জাস্টিস। হ্যাঁ, এই কেসের জন্য কি করতে হয়, নমনীয় হতে হয়, না হলে তো- আন্ডারস্ট্যান্ডিং হইতে হবে না? কারণ হচ্ছে যে যিনি বিচারক উনি বুঝতে পারছেন যে ইটস নট ট্রু মামলাটা, জি কারণ সে একটা মামলা দিয়েছে, জি জি কিন্তু ইট ওয়াজ নট, ইট ওয়াজ কনসেনসুয়াল। জি তাহলে একদম যারা অ্যাকচুয়াল ভিকটিম, জি দে আর নট গেটিং জাস্টিস, তাই না? জি এবং এইসব মামলার কারণেই কিছুটা আইনকে নমনীয় হতে হচ্ছে, জি জি কারণ নাহলে তো এটা পুরোপুরি আনবেইলেবল ক্রাইম হিসেবে গণ্য জি। করা হতো। জি জি জি। কিন্তু যদি তাই হয়ে যায়, তাহলে যেখানে লোকটাকে ফাঁসানো হয়েছে সে কি করবে, তাহলে সেও তো এটার মধ্যে পড়ে যাবে। তো আমি বলতে চাই যে এই ধরনের, আমি মেয়েদের কাছে রিকোয়েস্ট করব, অ্যাজ আ ফিমেল প্লিজ ডোন্ট ডু দ্যাট। আপনারা রিয়েল ভিকটিমসদের ন্যায় বিচার পাওয়ার পথটাকে মানে অবস্ট্রাক্টেড করেন না এই ধরনের মামলাগুলো প্রহসনের মামলা বানিয়ে, এটা আপু, বলতে আমরা চাই। এরকম সিনেমাতে দেখি যে আসলে যারা কারাগারে থাকে তাদের সাথে ফিজিক্যাল অ্যাসল্ট হয় অনেক। আপনি কি দেখেছেন এরকম আপনার ওই সময় কোনো আশেপাশে? এটা আসলে টোটালি একটা মানে সিনেমাটিক ব্যাপার, মানে যেমন হয় না যে মুভিতে দেখা যায় যে এক্সট্রিম দেখায় ফেলে। হ্যাঁ, একটা মেয়ে মাথা ঘুরে পড়ে গেল আর ডক্টর এসে বললো যে ও Pregnant. প্রেগনেন্ট, মানে কিছুই না করে হাতটা ধরে ও ইউ আর প্রেগনেন্ট, ঠিক সেরকম কারাগারে এরকম কিছুই ঘটার সম্ভাবনা নাই। কারণ কারাগারে বললাম তো কখনোই লাইট নেভানো যায় না, সবসময় একটা কন্টিনিউয়াস মনিটরিং এন্ড ভিজিলেন্সের মধ্যে থাকতে হয়, শুধু কর্তৃপক্ষের না, যারা সিনিয়র কয়েদি প্রিজনার্স ওদেরও টাস্ক থাকে। হ্যাঁ, তারা আরো বেশি ভয়ানক কর্তৃপক্ষের চাইতে। ও আচ্ছা, রুলস এন্ড রেগুলেশন হ্যাঁ, বড় ভাই হ্যাঁ, আপু। তারা আর কি বেশি ভয়ানক। সুতরাং এখানে ওইরকম কিছু হওয়ার সুযোগ আছে বলে আমি দেখিনি, মানে আমার চোখে এরকম পড়ে না। আমার তো এরকমই মনে হয়েছিল যে আল্লাহ মানে ভীত, আল্লাহ মাফ করুক। না না না, আল্লাহ মাফ সিনেমাগুলো তো করুক। আপু, হ্যাঁ। আমার মনে হয় যে যখন একটা মানুষ কারাগারে থাকে, মানে অ্যাটলিস্ট ইন দিস ইস্যু, জি আপু। মানে তার ফিজিক্যাল মানে এইটা প্রোটেকশনটা ওখানে বজায় থাকে, নাই। সেখানে কোনো ধরনের কোনো হয় না, হ্যাম্পার হয় না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। তো আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ডক্টর সাবরিনা ফর কামিং টু মাই শো। আমি আসলে এটাই জানতে চেয়েছিলাম যে আসলে যেই সাবরিনাকে আমি স্ক্রিনে দেখি, ভিতরে নিশ্চয়ই কোনো না কোনো ভয় পাওয়ার গল্প বা কষ্টের গল্প ছিল, বা এই স্ট্রেংথ, এই স্ট্রং সাবরিনা নিশ্চয়ই কোনো না কোনো কিছু ছিল। সো ব্রাভো টু ইউ আপু, দ্যাট ইউ হ্যাভ সার্ভাইভড, এন্ড আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আরো ভালো রাখুক, আরো ভালো রাখুক। আপু, আমি চাই যে একটু আমার গেস্টদেরকে যারা দেখছে আপনাকে কিছু আপনি আপনার ব্যাপারে বলেন, বা আমাদের ব্যাপারে কিছু একটা বলেন আপু। স্মল নোটস টু মাই ফ্যান্স ফ্রম ইয়োর সাইড। আমি বলতে চাই যে আমি মানে এখানে এসে যে আমি খুবই কমফোর্টেবল ফিল করেছি, থ্যাংক ইউ আপু। অ্যাজ বিকজ ইউ আর আ ফিমেল, কারণ Thank মেয়েরাই you. মেয়েদের ব্যাপারটা খুব ভালো বোঝে। জি আপু, আরেকটা ব্যাপার হচ্ছে যে ইউ আর ডক্টর thank you. এবং ইউ আর ভেরি সফট স্পোকেন, এবং এতটা মানে এমপ্যাথি নিয়ে কোয়েশ্চেন করা, এটা খুব ভালো লেগেছে Thank you. আমার কাছে। Thank you. আর হচ্ছে যে আরেকটা ব্যাপার আমি বলতে চাই যে নেভার গিভ আপ। মেয়েদের জীবনে অনেক কষ্ট, অনেক উত্থান পতন, ডোমেস্টিক ভায়োলেন্স, সোশ্যাল ভায়োলেন্সের শিকার তারা রেগুলার হচ্ছে, প্রতিপদে ছোটখাটো বিষয়েও। হয়তো আমরা কেউ এটাকে ধরি, কেউ এটাকে ধরি না, কিন্তু নেভার গিভ আপ, ইউ হ্যাভ টু ফাইট টিল ডেথ।
থ্যাংক ইউ এভরিওয়ান।